ডিয়ার অল, আপনাদের সবাইকে আজকের পডকাস্ট মিটিংয়ে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন প্রফেসর খালেকুজ্জামান। হি ইজ দ্য প্রফেসর অফ NICBD। আমার মনে হয় ওনাকে সবাই চেনেন। হি ইজ অ্যান গুড ক্লিনিশিয়ান, ইন্টারভিউ কার্ডিওলজিস্ট অ্যান্ড অলসো দ্য গুড টিচার। খালেকুজ্জামান, তোমার তো প্রচুর পেশেন্ট এবং প্রচুর স্টুডেন্ট আছে। ধন্যবাদ স্যার, আপনাকে আমাকে একটু সুন্দর একটা ইন্ট্রোডাকশন এই অনুষ্ঠানে আসার জন্য আর কি। তো আমরা আজকে খুব ইনফর্মালি একটা টপিকস নিয়ে কথা বলবো। সো আজকের টপিকসটা আমরা যে দুজন সিলেক্ট করলাম সেটা হলো কি, এটা কোনো ইনফর্মাল যে হার্ট ফেলিওর। সো হার্ট ফেলিওর মানেই তো একটা প্রথম প্রশ্ন আসে যে হার্ট ফেলিওর মানে আমার এন্ড অফ দ্য লাইফ, মানে আমার জীবন শেষ। এই ধরনের একটা ইমপ্রেশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তো তোমার দিক থেকে হার্ট ফেলিওর সম্বন্ধে প্রথমে কোনো মেসেজ দেবে যে কী ধরনের হার্ট ফেলিওরটা, হাউ ইট ইজ মারাত্মক, ইট ইজ এ ক্যান্সার, ইট ইজ এ ডেডলি ডিজিজ, হাউ ক্যান উই ক্লাসিফাই অর গ্রেডেড ইট? আজকে যে টপিকস স্যার সিলেক্ট করেছেন খুবই সুন্দর টপিকস এবং সাধারণ মানুষের এটা জানার জন্য খুবই প্রয়োজন। কারণ মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হার্ট ফেলিওরের যে ইনসিডেন্স প্রিভেলেন্স এগুলো বেড়ে যাচ্ছে। ওভারঅল আমরা বেশি দেখতে পাচ্ছি এই ধরনের হার্ট, যেহেতু হার্ট অ্যাটাকের রোগীরা, হাইপার টেনশনের রোগীরা অনেক দিন বেঁচে থাকেন, এর একটা এন্ড স্টেজ হচ্ছে হার্ট ফেলিওর। তো হার্ট ফেলিওর শুনলেই সবাই আতঙ্কিত হয়ে যায় আমরা, যে হার্ট ফেল মানে মানুষটা মারাই পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, শেষ পরিণতি মানে হার্ট ফেলিওর। আসলে তা না। হার্ট ফেলিওরও এক ধরনের হার্টের সিচুয়েশন। আমরা বলি যে হার্টের কয়েক ধরনের ফাংশন। একটা হচ্ছে সংকুচিত হওয়া অথবা পাম্পিং অ্যাকশন, পাম্প করে ব্লাডটাকে সমস্ত শরীরে পৌঁছে দেওয়া। শরীরে পৌঁছে দেওয়া মানেই হলো যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অক্সিজেন, নিউট্রিশন এগুলো সুন্দর করে পাবে। আরেকটা হচ্ছে যে এই যে ব্লাডটা গেল, এই যখন ফেরত আসে তখন সে দূষিত হয়ে আসে। দূষিত রক্তটা আবার হার্টের একটা অংশ রিসিভ করে বা সে গ্রহণ করে। গ্রহণ করার পর এটা লাংসে পাঠায়, সেটাকে আবার পরিশুদ্ধ করে এবং তারপরে আবার আসে, তখন এটা পাম্প করে পাঠানো হয়। এখন হার্টের যদি কোনো কারণে মেইনলি যে পাম্পিং অ্যাকশন অথবা তার কন্ট্রাকশন অথবা আমরা যেটা বলি সংকুচিত হওয়া, এই সংকুচিত হওয়ার যে ফাংশনটা এটা যদি কোনোভাবে তার ইম্পেয়ার্ড হয় অথবা ব্যাহত হয় সেক্ষেত্রে একটা হার্ট ফেলিওরের প্রবলেম তৈরি হয়। আরেকটা হচ্ছে ব্লাড রিসিভ করার যে ক্ষমতা, প্রসারিত হওয়ার হার্টের যে ক্ষমতা, ব্লাডটাকে রিসিভ করার যে ক্ষমতা, এটাও যদি কোনো কারণে মানে হার্টের মাংসপেশি থিকেন হয়ে যায়, তখন স্টিফ হয়ে যায়, হার্টটাকে রিল্যাক্স হয় না, তার ফলে হলো কি যে ব্লাডটা ঠিকমতো ভেন্ট্রিকুলার যায় না, তখন হলো কি প্রবলেম হয়, সেটাও হার্ট ফেলিওর। সেখানে হার্টের পাম্পিং দেওয়া ঠিক থাকে, তাই না? পাম্পিংটা ঠিক থাকে, এটা আবার ব্যাহত হয়। আবার একই সাথে দুটো ফাংশনও ব্যাহত হতে পারে একই সাথে ব্যাহত। তখন আমরা বলি যে এদের ক্ষমতা হ্রাস পেলে, ব্যাহত হলে তখন আমরা এটাকে বলি হার্ট ফেলিওর। এবং হার্ট ফেলিওরের শরীর বিভিন্ন ধরনের উপসর্গের তৈরি হয়। যেহেতু যেটা বললেন আমরা আসি যে তাহলে প্রফেসর খালেকুজ্জামানের কাছে যেটা জানতে পারলাম আমরা, যে হার্ট ফেলিওর মানেই যে এন্ড অফ লাইফ না। হার্ট ফেলিওর মানেই যে হার্ট ফেলিওর একটা সিমটম বা একটা সাইন, একটা এটা নিয়েই হার্ট ফেলিওর পেশেন্ট আমাদের কাছে আছে এবং সেটা উপযুক্ত চিকিৎসা দিলে রোগী ভালো হয়ে যাবে এবং রোগী অনেক দিন বাড়বে, 10 বছর 15 বছর পর্যন্ত বাঁচতে পারে, তাই না? এখন হলো কি যে আসা যাক যে এইসব রোগীগুলো যখন আমাদের কাছে আসে, কি সিমটম হলে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট হার্ট ফেলিওর আছে? হোয়াট আর দ্য সিমটম? তাহলে যেহেতু হার্ট আমাদের শরীরের সবগুলো অর্গানের ফাংশনের সাথে জড়িত, কাজে হার্টের ক্ষমতা যদি হ্রাসপ্রাপ্ত হয় তাহলে সবগুলো অর্গানেরই কম বেশি কার্যক্ষমতা হ্রাসের কিছু উপসর্গ পাওয়া যাবে। যেমন আমরা যদি ব্রেইন থেকে ধরি, যদি পাম্পিং অ্যাকশন কমে যায়, তার কার্যক্ষমতা সংকুচিত হওয়ার কমে যায়, তাহলে ব্রেইনের ফাংশন ইম্পেয়ার্ড হলে একটু মাথা ব্যথা, মনোযোগে কনসেন্ট্রেশন করা একটু সমস্যা হতে পারে, ডিজিনেস হতে পারে, মাথা ঘুরানো ভাব লাগতে পারে। আর তারপরে আমরা যদি আসি লাংসের দিকে, হার্টের কার্যক্ষমতা হ্রাস পেলে লাংসে পানি আসতে পারে। প্রথম দিকে আমরা বলি, মেডিকেল টার্মে যদি আমরা বলি যে কনজেশন, তাহলে লাংসের ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হবে এবং একটা সময়ে লাংসে পানিও চলে আসতে পারে। সেক্ষেত্রে অল্প হাঁটলে হাঁপিয়ে যাওয়া, টায়ার্ড হয়ে যাওয়া, আমরা বলি ফ্যাটিক, মানে অল্পতেই সে খুব পরিশ্রান্ত হয়ে যাওয়া। তারপরে একটা সময় দেখা যাবে শ্বাসকষ্ট হচ্ছে এবং এই শ্বাসকষ্টটা হাঁটা থেকে শুরু করে ইভেন অনেক সময় রাতে ঘুমের মধ্যেও তার শ্বাসকষ্টের জন্য ঘুম ভেঙে যেতে পারে। তারপরে আমরা যদি যে আরও নিচের দিকে কিডনি ফাংশন, কিডনিতেও যদি হার্টের ফাংশন যদি কমে যায় তাহলে কিডনিতে রক্ত প্রবাহ কমে যাবে, সেক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ কমে যাবে এবং একটা সময় যত হার্ট ফেলিওর সিভিয়ারিটি বাড়বে,
পেশাবের পরিমাণ কমে যায়, একসময় কিডনি ফাংশনে মানে রেনাল ফেলোর হতে পারে, সেটাকে আমরা বলি কার্ডিওরেনাল সিনড্রোম যেটা রেনাল ফেলোর হতে পারে। তার মানে একটা আমরা যদি সোজা ভাষায় বলি, তার মানে হার্ট ফেলোরের একটা রোগী আমাদের কমপ্লেন দিবে যে আমি যখন হাঁটছি, আমি যখন হাঁপিয়ে যাচ্ছি, অল্পতে হাঁপিয়ে যাচ্ছি, যেটা আগে আমি হাঁপাতাম না। অথবা বলতে পারে আমি রাত্রিবেলা শুয়ে আছি, শোয়ার সময় হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি জেগে উঠছি, জেগে উঠে কিছু সংখ্যক কিছুক্ষণ ধরে আমি হাঁটাহাঁটি করলে আবার আমি ভালো হয়ে যাই, জানলা টানলা খুলে দিলে ভালো হয়। এইসবগুলো কমন সিমটম। পায়ে পানি আসতে পারে, এছাড়াও যদি আরো বেশি অ্যাডভান্স স্টেজে যায় তাহলে শরীরে বিভিন্ন জায়গায় পানি আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পায়ে পানি আসে, প্রাথমিক দিকে পায়ে পানি আসে, তারপরে অন্যান্য শরীরে অন্যান্য পেটেও আসতে পারে, মুখে আসতে পারে। আচ্ছা, এটা তো সিমটম গেল, তাই না? তাহলে হার্ট ফেলিওর নির্ণয় করার জন্য যে সহজ পদ্ধতি কি? একটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল মেথড, আমরা রোগীকে পরীক্ষা করে পর্যবেক্ষণ করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে ওনার সম্ভবত হার্ট ফেলিওর আছে। আমরা যদি রোগীর দিকে তাকাই আমরা দেখব যে তার শ্বাসের গতি বেড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমরা যদি তার অক্সিজেন দেখি, অনেক ক্ষেত্রে খুব সিভিয়ার পর্যায়ে যদি চলে যায়, যেটা অক্সিমিটার আমরা কোভিডের সময় আঙ্গুলের সামনে রেখে আমরা পরীক্ষা করি, তাহলে দেখবো যে অনেক ক্ষেত্রে অক্সিজেন এখন তো অক্সিমেট্রি সবার চেম্বারে বা রাউন্ডেও আমরা এটা নিয়ে, আমার মনে হয় অক্সিমেট্রি না দেখলে কোনো রোগী হ্যাপি হয় বলে মনে হয়। এটা করোনা আমাদেরকে শিখিয়েছে একটা সুন্দর একটা জিনিস, এটা করোনার পরে ইন্ট্রোডাকশন হয়েছে সবার ভিতরে। তারপরে অক্সিজেন দেখবো যে হয়তো কমে গেছে, 95 থেকেও কমে যাচ্ছে 93, 90। পালস দেখবো আমরা, পালসে দেখবো যে পালসে হার্টের গতি বেড়ে যায়। ব্লাড প্রেশার অনেক ক্ষেত্রে খুব বেশি থাকতে পারে যদি হাইপার টেনশন কারণ হয়ে থাকে, অথবা অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যায় যদি তার হার্ট অ্যাটাক অথবা হার্টের মাংসপেশির দুর্বলতা থাকে, সেক্ষেত্রে ব্লাড প্রেশার কমেও যেতে পারে। আমরা যদি নেকের দিকে তাকাই আমরা দেখব যে ওখানে কিছু ভেইন লাফাচ্ছে, আমরা বলি রেজ জেবিপি লাফাচ্ছে। আমরা যদি পেট পরীক্ষা করি, পেটের মধ্যে এটাকে বলি আমরা হেপাটোমেগালি, মানে লিভারটা বড় হয়ে যাবে এবং একটু ব্যথা করবে, টাচ করলে লিভারে ব্যথা করবে, পেটে পানিও আসতে পারে। আর শেষে হচ্ছে আমরা পাটা একটু দেখি যে চাপ দিয়ে ওখানে ফুলে গেছে কিনা। যদি পিটসন প্রেশার, মানে আমরা চাপ দিলে জায়গাটা ডেবে যায় আবার এটা স্বাভাবিক হয়ে যায়, তাহলে আমরা বলি যে পায়েও পানি আসছে। তো আমরা একই সাথে লাংস পরীক্ষা করি, লাংসে দেখি যে আমরা বিশেষ একটা সাইন বলি বাইলেটারাল বেজাল ক্রিপিটেশন, লাংসে পানি আসে। তাহলে এটা দিয়ে আমরা মোটামুটি বুঝি যে হ্যাঁ সে হার্ট ফেলিওরে আক্রান্ত। তখন আমরা ব্লাড প্রেশারটা দেখি, যদি দেখি যে ব্লাড প্রেশার অনেক বেশি, একটা কারণ হাইপার টেনশন। হার্টে যে আমরা পরীক্ষা করি, দেখি যে আমরা হার্টটা বড় হয়ে গেল কিনা, অ্যাপেক্স শিফটেড হয়ে গেল কিনা, তখন লাইকলি তার হার্টের ভিতরে ভালভের প্রবলেম অথবা হার্টের নিজস্ব মাংসপেশির সমস্যা হতে পারে। আমরা স্টেটো লাগে, আমরা কিছু এক্সট্রা সাউন্ড শোনার চেষ্টা করি, ওখানে অনেক সময় মারমার শুনি, আমরা বলি যে মারমার মানে কিছু অ্যাডেড সাউন্ড। মারমার হওয়া মানে হয় ভালভের সমস্যা অথবা মাংসপেশির রোগের সমস্যা। তো এগুলো দেখে আমরা একই সাথে বুঝতে পারি যে উনি হার্ট ফেলিওরে আক্রান্ত, এবং হার্ট ফেলিওরের প্রবল কারণ সম্পর্কে আমরা একটা ধারণা নিই এবং পরবর্তীতে আমরা পরীক্ষায়। তার মানে সিমটম আর এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমাদের এটাকে ভিত্তি করে আমরা ফার্দার ইনভেস্টিগেশন দেব। সো ইনভেস্টিগেশনের মধ্যে সোজা ইনভেস্টিগেশন কী কী, মানে সাধারণ ইনভেস্টিগেশন কী কী? সাধারণ বলতে আমরা প্রথমে ইসিজিটা করে, ইসিজি হচ্ছে এন্ট্রি। ইসিজিতে অনেক ধরনের চেঞ্জ আসতে পারে। আচ্ছা, ইসিজির আগে কি আমরা সিবিসি করতে পারি, হিমোগ্লোবিন দেখতে পারি আমরা? ভালো কথা বলছেন, এটা ইভেন পেরিফেরিতেও এটা অ্যাভেলেবল। সিবিসিতে আমরা কিছু ইন্ডিকেটর পাই, যেমন একটা পেশেন্টের ইনফেকশন হলে হার্ট ফেলিওর প্রিসিপিটেট করে আমরা বলি, ওখানে কাউন্ট অনেক বেড়ে যেতে পারে। 2, অ্যানিমিয়া যদি থাকে, রক্ত কমে যাওয়া, স্বল্পতা, সেক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে হার্ট ফেলিওর হতে পারে। সেজন্য হার্ট ফেলিওরের একটা সিমটম বেড়ে যেতে পারে। এই জন্য ওই পোর্শনটা আমাদের খুবই দরকার। সিবিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আনমাইন্ডফুলি হোক অথবা আমি কি বলবো আমার ব্যস্ততার কারণে ওভারলুক করে ফেলি, বাট সিবিসি ইজ এ ভেরি গুড টেস্ট, এবং আমার মনে হয় যে সব রোগীদেরই হার্ট ফেলিওরের সিবিসি করা উচিত। এছাড়া সেরাম ক্রিয়েটিনিন তো একটা ইম্পর্টেন্ট, নাকি? সেরাম ক্রিয়েটিনিন দেখে আমরা কিডনি, কারণ হলে আমি যখন ওটার চিকিৎসা দিব আমার কিডনি ফাংশনটা, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যেমন তুমি দেখবা যে তোমার চেম্বারেও আসছে অনেক রোগী, সব পরীক্ষা করা আছে কিন্তু ব্লাড ক্রিয়েটিনিন করা নাই। কাজে ক্রিয়েটিনিন তো একটা বেসিক টেস্ট ফর আমি কি ট্রিটমেন্ট দিব, কি ড্রাগ সিলেক্ট করব, এবং ফলো আপে ক্রিয়েটিনিনটা কেমন বাড়ছে কমছে এটাও আমাকে খেয়াল রাখতে হবে।
কাজে ক্রিয়েটিনিন একটা ফান্ডামেন্টাল টেস্ট। এছাড়াও লিপিড পড়লে করতে পারে কেউ যদি চাই করতে পারে। ইলেকট্রোলাইটটা আমরা সোডিয়াম পটাশিয়াম দিই এখানে, আমার সোডিয়াম, আমার ওষুধ দেওয়ার ব্যাপারে সোডিয়াম পটাশিয়াম কমে যেতে পারে, এবং বিশেষ করে ব্লাড গ্লুকোজটাও দেখতে হবে, হ্যাঁ ব্লাড সুগার দেখতে হবে। এগুলো কারণগুলো বা সাথে এখানে কারণও হেল্প রিস্ক আছে করবে, কিনা, ট্রিটমেন্টের জন্য হেল্প করবে, তো ফিউচার আমাদের হলো কি প্রোগ্রেশন অফ দ্য ডিজিজের জন্য আমাদের হেল্প করবে, অ্যাসেসমেন্টের জন্য ভবিষ্যতে হেল্প করবে। এখন এগুলো পরীক্ষা বেসিক টেস্টগুলো স্যার আপনি যেটা সুন্দর করে বললেন সেটা অবশ্যই করতে হবে। সিবিসি, তারপরে হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, এগুলো আমরা দেখব। কারণ নির্ণয়ের জন্য তখন আমরা হচ্ছে অন্য পরীক্ষা, যেমন একটা চেস্ট এক্সরে, একটা পেরিফেরিতে একটা ইউনিয়ন পর্যায়ে একটা এক্সরে অনেক হেল্প করতে পারে আমাদের ডায়াগনোসিস। হার্টটা বড় দেখা যাবে, হার্টের মধ্যে পানি আসছে, এই ধরনের কিছু ইন্ডিকেটর আমরা দেখতে পাবো, সেটা আমাদের অবশ্যই হেল্প করবে। ইসিজি, হার্টের চেম্বার এনলার্জমেন্টের কোনো ফিচার আছে কিনা, RA, LA, লেফট ভেন্ট্রিকল, তাহলে আমরা বুঝতে পারি যে প্রবাবলি এই রোগটা তার থাকতে পারে। তারপরে আমরা আরও ভালো করে দেখার জন্য ইকোকার্ডিওগ্রাফি করব। এটা সব জায়গায় অ্যাভেলেবল না হলেও এখন মোটামুটিভাবে প্রত্যেকটা জেলা শহরে অ্যাভেলেবল হয়ে গেছে, মেশিনও আছে, এক্সপার্টও আছে। কাজেই সেখানে যে আমরা বুঝতে পারবো যে এটা হার্টের মাংসপেশির দুর্বলতা, না হার্টের ভালভ বাতজনিত হৃদরোগ, না হার্টের হাইপারটেনশন থেকে হার্ট বড় হয়ে ওখান থেকে হার্ট ফেলিওর হচ্ছে, না ইস্কিমিয়া বা হার্ট অ্যাটাকের পরবর্তী এক ধরনের জটিলতা হচ্ছে হার্ট ফেলিওর, হার্টের ব্লকেজের এক ধরনের জটিলতা হচ্ছে হার্ট ফেলিওর। তো এগুলো আমরা অ্যাসেস করে একটা ডায়াগনোসিস করতে পারি, এবং ডায়াগনোসিসের উপর নির্ভর করে ডেফিনেটলি চিকিৎসা পার্থক্য হবে কম বেশি। তো তখন আমরা রোগ নির্ণয় করে আগাতে পারি। এছাড়াও আরও কিছু সফিস্টিকেটেড টেস্ট আমরা করি খুব খারাপ রোগীদের বেলায়, ABG, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তে না আসতে পারলে আমরা কার্ডিয়াক MRI করি। আমাদের দেশে এটা যদিও এতটা অ্যাভেলেবল না, পপুলারও না, অ্যাভেলেবল না। এমআরআই সাধারণত বেশিরভাগ অ্যাপ্লিকেবল অ্যামাইলোইডোসিস জন্য সেকেন্ডারি হার্ট ফেলিওর কোনো কারণ আছে কিনা, মাংসপেশির রোগগুলো আমরা বুঝতে পারি, মাংসের রোগগুলো আমরা বুঝতে পারি। সো এমআরআই ইজ গুড টেস্ট, বাট এমআরআই আমার বললে অনেকে কনফিউজড হয়ে যাবে, দেখা যাচ্ছে যে সবাই এমআরআই লিখছে। না, এমআরআই দেওয়ার দরকার নাই। এমআরআই রেয়ারলি দরকার হবে, যদি কোনো কিছু খুঁজে না পাওয়া যায় তখন এমআরআই ইজ দ্য জব অফ দ্য এক্সপার্ট at the end of the কাজে আমরা রিজার্ভ সিলেক্টেড কেসেস, ভেরি সিলেক্টেড কেসেস রিজার্ভ করে রাখতে হবে। এখানে সিটি স্ক্যানের একটা হালকা রোল আছে। কনজেনিটাল হার্ট ডিজিজ যদি আমরা ডিটেক্ট করি, হতে পারে ডাউট হতে সিটি ক্যালসিয়াম স্কোরিং করতে পারি, সেটা তো আলাদা কথা, এগুলোও করতে পারি। বাট আমার মনে হয় যে এইগুলো টেস্ট করার আগে আমাদের ইসিজি, একটা ইকো, একটা এক্সরে, আর দ্যাটস এনাফ। আর রক্তের যে পরীক্ষাগুলো, এগুলো আমাদের বেসিক টেস্ট আমরা করলে, কারণ আমাদের দেশের সীমাবদ্ধতা আছে, ফাইন্যান্স সীমাবদ্ধতা আছে, আবার এক গাদা যদি ইনভেস্টিগেশন যে রোগীর বাড়েন, দরকারও নেই, চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে কোনো দরকার আছে বলে মনে করি না আমরা। এক্স্যাক্টলি স্যার। ঠিক আছে। আচ্ছা, এই রুগীদের ধরো অনেক সময় রুগী এসে বলে যে স্যার, স্যার আমার বাবা বা আমার মার অথবা আমার হাজব্যান্ডের লাংসে পানি আসছে, তো এই পানিটা কি স্যার আপনি নীল দিয়ে বাইর করবেন নাকি? এটা কিন্তু কমনলি বলে। সুতরাং হার্ট ফেলিওরের ক্ষেত্রে যে পানিটা আসছে সেটা বাইর করার উপায়টা কি? আমরা প্রথমে যখন এই কথা বলি সবাই আতঙ্কিত হয়ে যান, তো পানিটা কীভাবে বের করা হবে। সবার বুঝতে একটু কষ্ট হয় যে একটা ওষুধ এই পানিটাকে বের করে দিতে পারে বা করা সম্ভব, অনেকের বুঝতে কষ্ট হয়। তো এখানে একটা কনফিউশন থেকে যায়। আমরা যখন লাংসে পানি বলি, এটা কি লাংসের বাইরের পানি? অনেকের ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনের মধ্যে প্লুরাল ইফিউশন নামে একটা রোগ হতে পারে। প্লুরাল ইফিউশন অনেক ক্ষেত্রে ভাইরাস, আমাদের দেশে টিউবারকুলোসিস খুব কমন একটা ডিজিজ। সেটা যদি ঝিল্লির মধ্যে আসে, লাংসের পর্দার বাইরে দুই পর্দার মাঝখানে যদি পানি আসে, সেই পানিটা আমরা নিডল দিয়ে বের করি। টিউবারকুলোসিসে যেটা করি, পরে টেস্ট করে ওষুধ দিই আমরা, এবং সেটাও আলটিমেটলি ওষুধ দিয়ে আমাদের চিকিৎসা করতে হয় লং টার্ম। আর এই যে পানিটা, এটা আসে লাংসের ভিতরে, লাংসের স্ট্রাকচারের ভিতরে, লাংসের যে ফোমের মতো স্ট্রাকচার, এর ভিতরে পানি আসে। তো এটা ইউনিকলি কিছু ওষুধ এটা বের করা যায়। প্রথম হচ্ছে যে ইমিডিয়েট যদি আমরা বের করতে চাই, যেসব ওষুধ শরীর থেকে পানি নির্গত বা পানি নিষ্কৃত হইতে সাহায্য করে, এর মধ্যে যেমন ডাইউরেটিক্স বলি আমরা, ফ্রুসিমাইড, স্পাইরোনোলেকটন, হাইড্রোক্লোরোথাইজাইড, এই ধরনের পানি যে ওষুধগুলো শরীর থেকে বের করে দেয়, এগুলো আমরা প্রাথমিকভাবে প্রয়োগ করি। বিশেষ করে ইন্টারভেনাস ফর্মে, রোগী যদি বেশি শ্বাসকষ্ট হয়, তা আইভি ফর্মে দিলে রোগীর প্রস্রাব হয়ে যায়, তারপরে লাংসের পানিটা বেরিয়ে এসে চলে যায়। আর লং টার্ম হচ্ছে হার্ট ফেলিওরের কারণে চিকিৎসা, এবং বিশেষ ধরনের ড্রাগগুলো দিলেও হার্ট তার পাম্পিং অ্যাকশন বাড়িয়ে তার সংকুচিত প্রসারিত হওয়ার ক্ষমতাকে অ্যাডজাস্ট করে লং টার্ম লাংসের পানি কমাতে হেল্প করে। তাই ইমিডিয়েটলি স্যার আপনি যেটা বললেন সবার জন্য প্রয়োজন যে
পানি বের করার যে ওষুধগুলো এগুলো আমরা প্রয়োগ করি। কাজে পানি কিন্তু এই যে আমাদের একটা কনসেপশন আছে যে পানি লাংসটাকে নীল দিয়ে বের করতে আর পানি লাংস থেকে নীল করা যায় না, দরকারও নাই। এখানে যে পানিটা আসছে সেই পানিটা আমরা যদি ডায়াবেটিক্স দিই, যেটা প্রফেসর খালিকুজ্জামান বললো, ইনজেকশন ফুসিমাই, ডিসপাইরোডক্টর, এগুলো দিলে শরীর থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে, কিডনি দিয়ে ইউরিন দিয়ে বের হয়ে যাবে এবং আমার লাংসের পানিটা ক্লিয়ার হয়ে যাবে এবং সমস্ত পানিটা আস্তে আস্তে কমে যাবে। রোগীর তখন উপসর্গগুলো অনেকটা কমে যাবে, শ্বাসকষ্ট। এখন হলো কি যে এই যে একটু কথা বলে রাখছি সবার জন্য, সেটা হলো যে একই সাথে পানি খাওয়ার পরিমাণ আমরা লিমিট করে দিই। পানির খাওয়ার পরিমাণ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে পানির ইনটেকটা কমাতে হবে, পানির ইনটেক কমাতে হবে, এটা ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় আমরা বলে থাকি যে আপনাকে পানি কম খেতে হবে, 1.5 লিটার অথবা কখন আমরা 1 লিটার বলি, কখনো 800 বলি, ডিপেন্ডস আপন যে কন্ডিশন অফ দ্য পেশেন্ট। কিন্তু এইটা রোগীরা মানতে চায় না, কিন্তু রোগীরা মানতে না চাইলে কিন্তু ওই পেশেন্ট ভালো থাকবে না, কারণ ইনটেকটাকে অবশ্যই কমাতে হবে, ইনটেকটাকে অবশ্যই কমাতে হবে, পানির ইনটেকটা। এটা সবার জন্যই প্রযোজ্য যে হার্ট ফেলিওরের জন্য পানির ইনটেকটা কমাতে হবে। এখন হার্ট ফেলিওর তো নতুন নতুন অনেক ওষুধ রয়েছে, দেয়ার ইজ এ 4 পিলার অফ দ্য ড্রাগস, তাই না? তো এখন এটার সম্বন্ধে আমরা কিছু আলাপ করতে পারি। যেমন হলো কি আমরা বলতে পারি যে একটা ডায়াবেটিস গেল, একটা আমাদের হইতে পারে যে এসি ইনহিবিটর অথবা এআরবি রিসেপ্টর ব্লকার, আর্নিস একটা নতুন ওষুধ আসছে, তারপরে SGL2 রিসেপ্টর ব্লকার নাকি, এইগুলোর সম্বন্ধে সামান্য কিছু কথা বলো তো তুমি, খুব সংক্ষেপে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। কিছু ওষুধ আমরা প্রয়োগ করি রোগীর ইমিডিয়েট উপসর্গগুলো কমানোর জন্য। এগুলো লং টার্ম হয়তো রোগীকে খুব বেঁচে থাকতে সাহায্য করবে না, কিন্তু ইমিডিয়েট শ্বাসকষ্ট কমা, ধরপড় কমা, এগুলো কমে গেল। এগুলো এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমরা আলাপ করলাম যে পানি বের করা ওষুধ, ডায়াবেটিক্স। সেকেন্ড হচ্ছে কিছু ওষুধ আছে যেগুলো প্রয়োগ করার ফলে রোগীর হার্ট ফেলিওরের সিমটমও ইমপ্রুভ করবে, একই সাথে রোগীর লং টার্ম সার্ভাইভালকেও বেনিফিট পাবে, সার্ভাইভাল বেনিফিট পাবে। এর মধ্যে আপনি স্যার যে কথাগুলো বললেন, প্রথমেই আমরা হচ্ছে যে বেটা ব্লকার্সের কথা বলি। বেটা ব্লকার্স শরীরের কম্পেনসেশনের একটা হচ্ছে যে শরীরের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং প্রত্যেক জায়গায় সিম্প্যাথেটিক রিসেপ্টরগুলো বাড়ে। লং টার্ম এগুলো হার্টের জন্য ক্ষতিকারক, এই জন্য ব্লকার দিব, ওই ব্লকারগুলো। এর মধ্যে বেটা ব্লকার সবাই জানেন, কার্বিডিলোল, বিসোপ্রোলোল, নেবিভোলোল, এই ওষুধগুলো আমরা মেনলি প্রয়োগ করে থাকি। তারপর স্যার আপনি যেটা বললেন এস ইনহিবিটর, এআরবি, এগুলোকে বলি আমরা রাস ইনহিবিটর, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম ইনহিবিটর্স। কারণ অলরেডি শরীরে ফর কম্পেনসেশন এই সিস্টেমের অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়, যেটা লং টার্ম হার্টের জন্যই ক্ষতিকারক এবং এগুলোকে ব্লক করতে হবে। তো এর মধ্যে এস ইনহিবিটর আমরা সবাই রেমিপ্রিল, লিসিনোপ্রিল, তারপর এসিপ্রিল, এই ধরনের ওষুধগুলো হচ্ছে সচরাচর আমরা প্রয়োগ করি। অথবা কারো এইসব ওষুধের সাইড ইফেক্ট হলে আমরা এআরবি বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, লসার্টান, ভালসার্টান, তারপরে হচ্ছে অলমিসার্টান, এই ধরনের ড্রাগগুলো হচ্ছে এই লাইনের মধ্যে পড়ে। এরপরে সবচেয়ে যেটা, এই ওষুধগুলো মানুষের লাইফ স্প্যান বাড়ানোর ক্ষেত্রে হেল্প করে। তারপরে যে ওষুধটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা সমস্ত ওয়ার্ল্ডে খুবই কার্যকর বলে প্রমাণিত বিভিন্ন গবেষণায়, এবং আমাদের দেশেও আমরা এটা যারা অ্যাবল বা অর্থনৈতিকভাবে সমস্যা নেই আমরা প্রয়োগ করে থাকি, সেটাকে আমরা বলি আর্নি। এটা দুইটা ওষুধের কম্বিনেশন, একটা ভালসার্টান আর একটা সেকুবেট্রিল বলি আমরা। তো এই কম্বিনেশনটা দেখা গেছে যে এস ইনহিবিটর এআরবি থেকেও অনেক বেশি কার্যকর, বেটার। এই ওষুধটা শুধু প্রবলেম একটাই, সেটা হচ্ছে কস্ট। আমাদের দেশীয় কোম্পানিগুলো এগুলো নিয়ে আসছে, একই সাথে এখন তো দেশে তো সেগুলো রিলেটিভলি কম কস্ট, বাইরেরগুলো বেশি কস্ট। সো উই আর থ্যাঙ্কফুল টু আওয়ার ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যে তারা অবশ্যই নিয়ে আসছে। স্টিল আমাদের দেশের মানুষের দিকে চিন্তা করলে এই ওষুধগুলো কস্টলি এবং এটা একটা স্পেসিফিক সাবজেক্টকেই দেওয়া উচিত যার ইনজেকশন ফ্র্যাকশন খুবই কম। অর্থাৎ অ্যাবাভ 40 হলে এগুলো দেওয়াটা ঠিক না। অনেক ক্ষেত্রে আমরা দিয়ে থাকি যে অ্যাবাভ 40 হলে, অর্থাৎ হার্টের পাম্পিং 40-র উপরে থাকে তাহলে অনেক সময় দিয়ে থাকি। সাধারণত অ্যাবাভ 40-র নিচে অথবা 30-র নিচে এইসব ভেরি ভালো কাজ করে এবং ওগুলো কি দেখা গেল যে আমার ইনভেস্ট ও রিটার্নটা অনেক বেটার হবে এবং এটা হার্টের পাম্পিং বাড়াতে সাহায্য করবে। কারণ অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসছে, রোগীদের মনে প্রশ্ন আসছে, স্যার আমার হার্টের পাম্পিং বাড়বে কী করে? কিন্তু ওষুধ যে হার্টের পাম্পিং বাড়ায় সেটা তার প্রমাণ হলো এই আর্নিস বা এসি ইনহিবিটর বা বিটা ব্লকার্স, এগুলো হার্টের পাম্পিং বাড়াতে সাহায্য করে ইনডিরেক্টলি। এবং লং টার্মে দিলে হার্টের পাম্পিং আগে 30 ছিল, 30 থেকে 35, 40 এগুলো বেড়ে যায়, কিন্তু অনেকে নর্মাল হয়ে যায়, অনেকে তারপর নর্মাল লাইফও লিড করে অনেকে থেকে।
আর স্যার যেটা আপনি শেষে যেটা বলছিলেন HGL2 ইনহিবিটরস, SGLT ইনহিবিটর। এটা আসলে স্যার হচ্ছে ডায়াবেটিসের ওষুধ হিসাবে পৃথিবীতে এটার আবির্ভাব, কিন্তু পরবর্তীতে এটা হয়ে গেছে হার্ট ফেলোর মেডিসিন, অথবা অ্যাজ এ হোল হার্টের রোগগুলোতে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। একটু কস্টলি কিন্তু খুবই ইফেক্টিভ ড্রাগ। তারপরে আমরা MRA বলি আর কি, মিনারেল রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, স্পাইনোলেকটন, এপ্লিনেরন, ফাইনিনেরন, এই ওষুধগুলোও হার্ট ফেলিওর আমরা ইউজ করি, এবং এগুলো মানুষের সাডেন ডেথ এবং সার্ভাইভাল প্রিভেন্ট করে। আর নতুন আরও কিছু ড্রাগ পাইপলাইনে আছে। এছাড়া ইভাব্রাডিন হার্টের গতি কমানোর একটা ওষুধ, সেটাও যদি হার্টের গতি সব ওষুধে না কমে, বিশেষ করে বেটা ব্লকারের অপটিমাম ডোজে, ওটাও একটা অপশন আমাদের জন্য। আর নতুন কিছু ড্রাগ আসছে, ভেরিসিগুয়ার্ড, তারপর আরও কিছু পাইপলাইনে আছে। তো এগুলোও হচ্ছে হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, যেটা আবার পাম্পিং অ্যাকশন কমে যাওয়া, এবং যেটাই আমরা মেইন এখন বার্ডেন আমাদের দেশে, আমাদের বার্ডেন। এবং এই যে হার্টের পাম্পিং তো কমে দুই কারণে হতে পারে। একটা হতে পারে হার্টের রক্তনালী ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়ে হতে পারে। আরেকটা গ্রুপ আছে যেটা আমাদের দেশে অনেক ক্ষেত্রেই আছে, কারণ জানা যায় না, আমরা যেটা পেয়ে থাকি ভাইরাল কারণে হতে পারে, অথবা প্রেগনেন্সি ইনডিউস কারণে হতে পারে, অথবা আননোন কারণেও হতে পারে হার্টের মাংসপেশি উইক হয়ে যায়, তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কিন্তু সেই সব রোগীদেরও কিন্তু আমার মনে হয় যে আমরা বলতে পারি যে উই হ্যাভ এ লট অফ দ্য ভেরি গুড ড্রাগস দ্যাট উইল ইমপ্রুভ ইয়ার কোয়ালিটি, দ্যাট উইল গিভ দ্য লং লাইফ স্প্যান, অ্যাটলিস্ট 10-15 ইয়ার্স আমাদের কাছে ডকুমেন্টেশনই আছে, ইভেন হয় নট মোর দ্যান দ্যাট। কিন্তু মেইন হলো কি, পরামর্শ ঠিকমতো শুনতে হবে এবং এই ওষুধগুলো ঠিকমতো খেতে হবে। এবং আমাদেরও উচিত, ডাক্তারদেরও, প্রত্যেকটা পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়ালাইজ করা উচিত ওষুধগুলো। আমি একটা রোগী প্রথমে আসলেও সে আর্নিস কেনার কথা ক্ষমতাই নাই, তাকে আমরা আর্নিস দিয়ে দিলাম। তাকে আর্নিস না দিয়ে বরঞ্চ আমরা তাকে এসি ইনহিবিটর দিতে পারি, অল্প দামে এসি ইনহিবিটর দিতে পারি, যেটা তুমি বললা লিসনোপ্রিল। লিসনোপ্রিল বাজার পাওয়াই যায় না, ভেরি ডিফিকাল্ট, পাওয়া যায় না। এনালাপ্রিল এই ওষুধগুলো আগে ছিল, কিন্তু কেন যেন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এগুলো এখন খুব একটা, এটা কিন্তু আমাদের জন্য পেইনফুল। ইভেন তুমি তো অনেক পেশেন্ট পাবো, আমি পাই, দেখবা আমেরিকা এবং ইউকে থেকে যারা আসছে তারা এনালাপ্রিল পাচ্ছে, লিসনোপ্রিল পাচ্ছে, এটা দিয়েই তারা চিকিৎসা পাচ্ছে এবং রোগী ভালো আছে। ইভেন দেশে আসার পরে যেমন আমার ক্লোজ রিলেটিভও, এবং এই ওষুধ তারা চেঞ্জও করতে চায় না, তারা বলে নো, আমি যতই বলি যে দিস ইজ ওল্ড ড্রাগ, বলে নো, দিস ইজ গিভেন বাই দ্য USA, দিস ইজ গিভেন আমেরিকা, দিস ইজ গুড ড্রাগ। সুতরাং আমাদের দেশে ইন্ডাস্ট্রিদের কাছেও আমাদের একটা অনুরোধ থাকবে, তোমার আমার তরফ থেকে আমি বলতে পারি যে মানুষের জন্য হইলেও এই ওষুধগুলো যেন বাজারে অ্যাভেলেবল থাকে। আর আপনি যেটা বললেন স্যার, হার্ট ফেলিওরের চিকিৎসার পাশাপাশি কারণগুলো খুঁজতে হবে এবং কারণে চিকিৎসা করতে। আপনি যেটা বললেন স্যার, ব্লকেজ যদি থাকে সেক্ষেত্রে স্ট্যান্টিং, রিভাসকুলারাইজেশন, ইভেন বাইপাসেরও সুযোগ আছে। আপনি যেটা বলতে চান, কনজেনিটাল হার্ট ডিজিজ যদি হয় সেক্ষেত্রে হার্ট ফেলিওর কন্ট্রোল হওয়ার পর কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট বা ডিভাইস ট্রিটমেন্টের সুযোগ আছে। রিউমেটিক হার্ট ডিজিজ বা বাতজোরজনিত হৃদরোগ যদি হয়, ভালভের চিকিৎসা করলেও তার, এছাড়াও অ্যানিমিয়া থাকলে যেটা বলা হলো কারেকশন করতে হবে, আয়রন ডেফিসিয়েন্সি থাকে, হার্ট ফেলিওর আয়রন ডেফিসিয়েন্সি কমন, এগুলো আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে, পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে, থাইরয়েডক্সিকোসিস থাকে, এক্স্যাক্টলি থাইরয়েডক্সিকোসিস ট্রিটমেন্ট করতে হবে। সো আমার মনে হয় যে থ্যাংক ইউ খালেকুজ্জামান, ধন্যবাদ স্যার। তোমার এই ব্যস্ততার মাঝেও তুমি যে আসতে পেরেছো, এটা আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। সবার জন্যই বলছি আর কি। আমার মনে হয় এই যে আজকে যে অনুষ্ঠানটা হলো এবং খালেকুজ্জামান যেভাবে সুন্দর করে বললেন, সিম্পল ওয়েতে আপনারা সবাই আন্ডারস্ট্যান্ড করছেন, আপনারা নিজেরা দেখবেন এবং এটাকে ভেন্টিলেট করবেন এবং ফিউচারে ফোর্থকামিং পডকাস্টের জন্য অপেক্ষা করুন আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।